তোমাদের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। আমাদের বেলজিয়াম ভ্রমণের আজ তৃতীয় দিন, আর আজ আমরা চলে এসেছি বেলজিয়ামের আরও একটা ঐতিহাসিক শহর, যার নাম ঘেন্ট। ঘেন্ট শহরটা ইউরোপের বাইরের লোকেদের কাছে খুব একটা পরিচিত না হলেও ভ্রমণপ্রিয় যাযাবরদের কাছে এই শহরটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা শহর, যা তার সমৃদ্ধ ইতিহাস, অত্যাশ্চর্য স্থাপত্য আর প্রাণবন্ত সংস্কৃতির জন্য পরিচিত। এর মধ্যযুগীয় স্থাপত্য, সুন্দরী সব ক্যানাল আর জমজমাট বাজার দোকান মিলে মিশে যেন একটা দারুণ ককটেল অফার করে। এই শহরটাকে বলা হয় বেলজিয়ামের মোস্ট ওয়াকেবল সিটি। শহরের মনোরম রাস্তাঘাট দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন আমি কোনো দারুণ একটা ঐতিহাসিক মিউজিয়ামের ভেতরে হেঁটে বেড়াচ্ছি। ইউরোপের এই একটা জিনিস আমার সত্যি খুব ভালো লাগে, যে এখানে প্রত্যেকটা দেশ তথা শহরগুলো পুরনোকে মুছে ফেলে নতুনকে জায়গা করে দিচ্ছে না। পুরনোর সঙ্গে নতুনের সংমিশ্রণটাই কিন্তু যে কোনো শহরকে আরো অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। রাস্তায় হাঁটতে হাঁটতে দেখতে পেলাম চারিদিকে এই ক্যান্ডিগুলো খুব বিক্রি হচ্ছে। এগুলোর নাম কিউব ড্রোন। জানতে পারলাম এগুলো নাকি ঘেন্তের লোকাল ডেলিকেসি। আমরা কয়েকটা খেয়েও দেখলাম, বেশ খেতে ছিল কিন্তু। এগুলো দেখতে অনেকটা নাকের মতো, তাই অনেকে একে ঘেন্ট নোজও বলে। এটা হচ্ছে ঘেন্তের আরও একটা বিশেষ আকর্ষণ, সেন্ট বাভোস ক্যাথিড্রাল। 1000 বছরেরও বেশি পুরনো এই ক্যাথিড্রাল এখনো সারা পৃথিবী ট্যুরিস্টদের কাছে ঘেন্ট শহরের প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়ে আছে। গথিক স্ট্রাকচারে তৈরি হওয়া এই ক্যাথিড্রালের ভেতরেই আছে ঐতিহাসিক ও বিখ্যাত ঘেন্ট অল্টারপিস। ঘেন্ট অল্টারপিস হলো অ্যাকচুয়ালি 18টা প্যানেলের উপর তেল রঙে আঁকা একটা পেন্টিং। অনেকের মতে যেটা নাকি ইউরোপীয় আর্টের একটা মাস্টারপিস। আমাদের একদিনের ট্রিপে যথেষ্ট সময় হাতে না থাকায় এবার আর আমাদের সেটা দেখা হলো না। তবে এই অজুহাতেই পরের বার আসা যেতে পারে, তাই না? আগেই বলেছিলাম, অনেকের মতেই বেলজিয়ামের মোস্ট ওয়াকেবল সিটি হচ্ছে ঘেন্ট। তাই আমরাও পায়ে হেঁটেই শহরটাকে ঘুরে দেখছি। যদিও কেউ যদি পায়ে হেঁটে ঘুরে দেখতে না চায়, তাদের জন্য রয়েছে এখানকার বাস, ট্রাম। শহরটা পুরনো হলেও এদের পরিবহন ব্যবস্থা কিন্তু খুবই উন্নত মানের। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম সপ্তাহান্তের বাজার বসেছে। এখানকার স্থানীয় দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেছে। আমার মনে হয় যে কোনো জায়গার স্থানীয় বাজার দেখলে সেই জায়গার জীবনযাত্রা ও তাদের সংস্কৃতি সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়া যায়।
বেলজিয়ামের বড় বিশ্ববিদ্যালয়গুলির একটা কিন্তু রয়েছে এই ঘেন্ট শহরে, আর তাই জন্যই এই শহরে প্রচুর আন্তর্জাতিক ছাত্রের বাস, যেটা এই শহরটাকে আরো জীবনমুখী আর রঙিন করে তুলেছে। এই শহরটা জুড়ে রয়েছে প্রচুর দোকান, ক্যাফে আর রেস্তোরাঁ। মজার ব্যাপার হলো শহরটাতে একটা নির্দিষ্ট পরিমাণে শহুরে ব্যস্ততা থাকলেও ঘেন্তের হৃদয়টা কিন্তু প্রায় 1500 সালের মতোই দেখায়, যখন এটা ইউরোপের অন্যতম সেরা একটা শহর ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখি শহরের ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে রয়েছে একটা মধ্যযুগীয় দুর্গ। প্রথম দেখা একটু হকচকিয়ে গিয়েছিলাম। এখনো অবধি যতগুলো দুর্গ দেখেছি তার সবই প্রায় কোনো না কোনো পাহাড়ের মাথায় অবস্থিত ছিল, কিন্তু এ তো দেখি একদম শহরের প্রাণকেন্দ্রে। এই দুর্গটার নাম হ্যাবেনস্টিন বা দ্য ক্যাসেল অব দ্য কাউন্টস। এই দুর্গটাও প্রায় 1000 বছরের ইতিহাসকে বুকে জড়িয়ে রেখে আজও দাঁড়িয়ে রয়েছে। সময় নষ্ট না করে আমরা ঢুকে গেলাম ভেতরে টিকিট কাটতে। এই জিনিস কিছুতেই না দেখে যাব না আজকে। ঢুকেই মনে হলো একটা অন্য রকম গন্ধ পাচ্ছি, ইতিহাসের গন্ধ, যেটা এখন আমার খুবই প্রিয়। টিকিটের লাইন লম্বা থাকলেও তিস্তার বদান্যতায়, মানে ওই সঙ্গে বাচ্চা থাকার বদান্যতায়, আমরা স্পেশাল এন্ট্রি গেট দিয়ে তাড়াতাড়ি ঢুকে গেলাম। বাচ্চাদের সঙ্গে নিয়ে কোথাও যাবার এই একটা সুবিধে, লাইন ভেঙে ঢুকে যাওয়া যায়। দারুণ কিন্তু, তাই না? এখানকার টিকিটের সঙ্গেই পাওয়া যায় একটা ফ্রি অডিও গাইডেড ট্যুর, যেটা খুবই কাজের জিনিস হলেও আমার খুব একটা পছন্দের জিনিস নয়। আমার মনে হয় এই অডিও গাইডেড ট্যুরগুলো পুরো অভিজ্ঞতাটাকে খুবই যন্ত্র নির্ভর করে দেয়। যাই হোক, এটা সম্পূর্ণ আমার নিজের মতামত। অনেকেই কিন্তু দেখছিলাম এই অডিও গাইডেড ট্যুরটা খুবই এনজয় করছিল, এমনকি আমাদের মোহর আর তিস্তাও। আমার মতে বাচ্চাদের যদি ঠিক এইভাবে ইতিহাসকে জানার আর সঙ্গে এক্সপ্লোর করার সুযোগ করে দেওয়া যায়, তার চেয়ে ভালো আর কিচ্ছু হতে পারে না। তবেই না ইতিহাসকে ভয় না পেয়ে ভালোবাসা যায়, ঠিক যেভাবে তিস্তা এনজয় করছে। দেখো, হাজার বছরের পুরনো দুর্গের এই আধো অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে না গাটা কিরকম একটু ছমছম করে উঠছিল। ভাবতেই কিরকম লাগছিল যে এই সিঁড়ি দিয়েই কত না রাজা, উজির, মন্ত্রী, শান্ত্রী রোজ ওঠানামা করত। কত ঘটনারই না সাক্ষী এই পাথরের দেয়ালগুলো। ইস, যদি টাইম ট্রাভেল করতে পারতাম কি দারুণ হতো, তাই না?
সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে দেখতে পেলাম এখানে রয়েছে একটা ছোট্ট মিউজিয়াম, যে মিউজিয়ামে সাজিয়ে রাখা রয়েছে পুরনো দিনে ব্যবহার হওয়া প্রচুর জিনিসপত্র। ইতিহাস যেমন হয় খুব সুন্দর, তেমনি কখনো কখনো কিন্তু নির্মমও হয়। অন্যান্য অনেক দুর্গের মতো এই দুর্গেও রয়েছে অত্যাচার করার সেল বা কক্ষ। এখানে সাজিয়ে রাখা রয়েছে তখনকার দিনে অত্যাচার করার বিভিন্ন রকমের ব্যবস্থা, যেগুলো দেখে সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগলো না। নিচটা দেখে আমরা চলে এলাম এই দুর্গের একদম উপরে, যেখান থেকে এই গোটা ঘেন্দ শহরের একটা দারুণ প্যানোরামিক ভিউ পাওয়া যায়। উপর থেকে এই শহরটাকে যেন আরো বেশি সুন্দর লাগছিল। এই দুর্গটা প্রথম স্থাপন করা হয়েছিল নবম শতকে। তখন কিন্তু এই দুর্গটা ছিল সম্পূর্ণ কাঠের একটা দুর্গ। সময়ের চাহিদায় প্রচুর পরিবর্তন আসে এবং নতুন করে তৈরি করা হয়, এবং আজকের যে দুর্গটা আমরা দেখছি এটা তৈরি হয়েছিল দ্বাদশ শতকে। সারা দিন ধরে দুর্গটা দেখার পর আমাদের একটা কথাই মনে হয়েছিল, যদি আমরা ঘেন্তে এসে এই দুর্গটা না দেখতাম তাহলে কিন্তু আমাদের ঘেন্দ দেখা অসম্পূর্ণ থেকে যেত। তাই তোমাদেরকেও বলবো যে যদি তোমরা ঘেন্দ আসো তাহলে কিন্তু অবশ্যই টিকিট কেটে এই দুর্গটাকে ভালোভাবে দেখো। এই দুর্গটার সঙ্গে ঘেন্দের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঘেন্দকে জানতে গেলে এই দুর্গটাকেও ভালোভাবে দেখতে হবে এবং এর ইতিহাসকে কিন্তু জানতে হবে। ঘেন্দ শহরটা যেহেতু ক্যানাল দিয়ে ঘেরা, এখানেও খুব সুন্দরভাবে বোটে করেই শহরটাকে ঘুরে দেখা যায়। আমি শিওর বোট রাইডটা খুব সুন্দরই হবে, কিন্তু আমরা যেহেতু আগের দিন ব্রুক শহরে একটা দারুণ বোট রাইড করেছিলাম, আমরা এখানে আর বোট রাইড করলাম না। আমাদের ঘোরা আজকের মতো এখানেই শেষ। দারুণ একটা দিন কাটালাম আজকে ঘেন্দ শহরে। তোমাদেরকেও দেখাবার চেষ্টা করলাম আমার ক্যামেরায়। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এই ঘেন্দ শহরটা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও প্লিজ। আর যদি এখনো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পারলে। তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো।